আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আবারও আপনাদের সামনে আসলাম 7 কলেজ নিয়ে। অর্থাৎ 7 কলেজের আপনাদের সাবজেক্ট চয়েসের যে ডেটটা ছিল 23 তারিখে সেটা শেষ হয়েছে। তারপর বিভিন্ন দুর্যোগের কারণে এবং বন্যার কারণে আপনাদের আরও 2 দিন বাড়ানো হয়েছে, যেটা হচ্ছে 25 তারিখ রাত 12টা পর্যন্ত। সেটাও আপনাদের শেষ হয়েছে। আমাকে অনেকে মেসেজ করেছেন বা ইমেল করেছেন, যে বলেছেন ভাই আমাদের 26 তারিখে তো এক্সামের রেজাল্ট, অর্থাৎ সাবজেক্ট চয়েসের রেজাল্ট যাওয়ার কথা, বাট আমাদের রেজাল্ট তো দেওয়া হয়নি। এখন কত তারিখে আমাদের রেজাল্টটা দিতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের রেজাল্ট সংক্রান্ত এবং আপনাদের হচ্ছে রেজাল্টের পরে সাবজেক্ট কেউ পাবেন কেউ পাবেন না, যারা পাবেন তাদের কি কি কাজ থাকবে আর যারা পাবেন না তাদের কি কাজ থাকবে সেই সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমি ইয়াসিন আরাফাত, আপনাদের কেমিস্ট্রিওয়ালা, যে আপনাদের সহযোগিতা করে, সব সময় চেষ্টা করে সেই বিষয়গুলো নিয়ে চেষ্টা করব সম্পূর্ণ কথা বলার। তো প্রথমে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভাইয়া রেজাল্টটা দিবে কবে। তো রেজাল্ট নিয়ে সংক্রান্ত এখনও পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি যে এত তারিখের মধ্যে, নিশ্চিতভাবে এত তারিখের মধ্যে দিবে। যেমনভাবে ছিল 26 তারিখ, 3 তারিখ এরকম ছিল, বাট এখন পর্যন্ত সেরকম ডেট লাইন বা ডেট পাইনি আমি। বাট আমি এতটুকু বলতে পারি আপনাদের 30 তারিখের আগে যে কোনো সময় আপনাদের রেজাল্টটা সাবজেক্ট চয়েসে দিয়ে দিতে পারে। তো এর আগে যদি আমি কোথাও কোনো জায়গায় আমি খোঁজ খবর পাই যে এত তারিখের মধ্যে, অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাদের রেজাল্টটা দিবে, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভাইয়া চান্স পাওয়ার পরে, সাবজেক্ট পাওয়ার পরে আমরা কি কি করতে পারি। তো এই সাবজেক্ট পাওয়ার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে মূলত হচ্ছে, আপনারা দেখেন অনেকে সাবজেক্ট পাবেন, অনেকে সাবজেক্ট পাবেন না। কারা সাবজেক্ট পাবেন প্রথম মেরিটে, কারা পাবেন না, এই সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনাদের অনেক বলেছি সাবজেক্ট চয়েসের সময়। তো সে সকল বিষয় নিয়ে যারা সাবজেক্ট পাবেন না তারা প্রথম মেরিটের পর হতাশ হওয়ার কারণ নেই। আর যারা সাবজেক্ট পাবেন অবশ্যই ইয়াসিন ভাইয়াকে ইমেলের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের কি কি কাজ এখন আমি বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে কাজটা আপনার করতে হবে, আপনি তো আপনার যে আইডিটা, অর্থাৎ 7 কলেজে যেখানে আপনি প্রবেশপত্র ডাউনলোড করেছেন যেখান থেকে, সেখানে যাওয়ার পরে আপনি বিস্তারিত অর্থাৎ একটা ফর্ম পাবেন। সেটা হচ্ছে আপনার হচ্ছে যেরকম আসন বিন্যাসেরটা পেয়েছেন, যেরকম সাবজেক্ট চয়েসেরটা পেয়েছেন, সেরকম আরেকটা পাবেন যেখানে আপনার বিষয়ে থাকবে। তো সেখানে ক্লিক করার পর আপনি যদি সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে আপনি দেখাবে যে আপনি এই কলেজে এই সাবজেক্টটা পেয়েছেন, এবং তার উপরে লেখা থাকবে যে আপনি মাইগ্রেশন চালু রাখতে চান কি না। তো সেই মাইগ্রেশন বলতে কি, মাইগ্রেশন কি জিনিস, সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। কিছু খুঁটিনাটি এখনও বলে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ 7 কলেজের সকল সংক্রান্ত বিষয় এখানে বলে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার অনেক ভিডিও বানার সময় নেই এবং গলার অবস্থা অনেক খারাপ, তাই আজকের ভিডিওতে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো মূলত হচ্ছে আপনি যখন সাবজেক্ট যদি দেখা যায় আপনি তিতুমির কলেজে বাংলা পেয়েছেন বা তিতুমির কলেজে ফিজিক্স পেয়েছেন, বা আপনি ঢাকা কলেজে ফিজিক্স, যে কোনো সাবজেক্ট যে কোনো বা কলেজে পেয়ে থাকেন না কেন, তখন মূলত আপনি ওই সাবজেক্টটা পেয়েছেন। এখন আপনি যে সাবজেক্টটা পেয়েছেন, যে কলেজে আপনার মনে হচ্ছে ভাই আমি এই কলেজে এই সাবজেক্টে নিয়ে পড়তে চাই না, তাইলে এখন আমার করার কি, তাইলে আপনি যে কাজটা করবেন আপনার উপরে লেখা থাকবে, সেখানে লেখা থাকবে যে আপনি অটো মাইগ্রেশন চালু রাখবেন কি না। সেখানে যাওয়ার পরে আপনার হচ্ছে একটা পাসওয়ার্ড চাইবে, যেটা হচ্ছে আপনার ইমেলে আগে পাঠানো হয়েছে। এখন এই পাসওয়ার্ড নিয়ে আমাকে অনেকে আবার জিজ্ঞাসা করবেন, আমার জানা আছে। তো এই জন্য আগেই বলে দিই, আপনার এই পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান বা কোথাও না পান, যে আপনার মনে না থাকতে পারে, অসংখ্য স্টুডেন্টের মনে থাকবে না, সেটা আমার জানা আছে। তো আপনি হচ্ছে যে হেডলাইনটা আছে, অর্থাৎ আপনাদের হচ্ছে যেখানে যোগাযোগ করার জন্য 7 কলেজের হটলাইনগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া ঢাকা কলেজের যে ডিন অফিসটা সেখানেও যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করলে হয়তো আপনাদের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো হচ্ছে ধরেন আপনার কাছে পাসওয়ার্ডটা আছে, তখন আপনি কি করবেন, তখন পাসওয়ার্ড দিয়ে আপনি ঢোকার পরে আপনার হচ্ছে সেখানে আসবে যে আপনি মাইগ্রেশনটা অর্থাৎ অটো মাইগ্রেশনটা চালু রাখতে চান কি না।
অর্থাৎ হচ্ছে সেখানে আপনার দুইটা বিষয় থাকবে। আপনি যদি চালু রাখতে চান, চালু রাখলে আপনি যে সাবজেক্টটা পেয়েছেন যে কলেজের, তার উপরে যতটা কলেজ যতটা সাবজেক্ট আছে, তাহলে আপনি ওই কলেজ বাদে আপনার সিট সংখ্যা খালি থাকলে আপনার সাবজেক্ট পরবর্তীতে আপনার উপরের সাবজেক্টগুলো পেতে পারেন। আর যারা প্রথম মেরিটে চান্স পাবে আশা করছি তাদের সাবজেক্ট চয়েস মাইগ্রেশন চালু রাখলে উপরে যে সাবজেক্ট বা কলেজগুলো আছে সেখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, আমার যতটুকু জানা আছে। তো আপনি তাহলে তাইলে আপনি যদি চালু রাখতে চান সেই সাবজেক্ট, সেই কলেজে না পড়তে চান সেই সাবজেক্ট নিয়ে, তাইলে আপনি সেটা চালু করবেন। চালু করার পরে আপনারা চলে আসবে আপনাদের মোবাইল ব্যাংকিং, অর্থাৎ আপনি 3,000 টাকার মতো আপনি জমা দিতে হয়। 3,000 3,500 এরকম যে একটা পেমেন্ট আপনার জমা দিতে হয়, সেই পেমেন্টটা আপনি মোবাইলের মাধ্যমে জমা দিতে পারবেন। তো আপনি সেখান থেকে জমা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার অনেকগুলো আসবে অপশন, আপনি মোবাইলের মাধ্যমে অর্থাৎ নগদে, তারপর হচ্ছে বিকাশে, সেইভাবে পরে ব্যাংকের কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্টটা করে নিতে পারবেন। যখনই আপনি পেমেন্টটা করবেন তখনই কিন্তু আপনি সাবজেক্ট পেয়েছেন, যেহেতু আপনি তাহলে 7 কলেজের যে সাবজেক্ট চয়েস বা যে কার্যক্রমগুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। আর যদি আপনার সময়সীমার মধ্যে আপনি যদি সাবজেক্ট চয়েসে সেই 3,500 বা 3,000 টাকা পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনি আর 7 কলেজের কোনো কার্যক্রমে থাকতে পারবেন না। এটা হলো যারা সাবজেক্ট পেয়েছেন যে কাজগুলো করতে হবে সেইগুলা বলে দেওয়ার চেষ্টা করেছি। এবং মাইগ্রেশনটা কি সেটাও এখানে বলে দিয়েছি, যারা যে সাবজেক্ট পাবেন তার উপরের সাবজেক্টগুলো যদি আপনি চালু করতে চান, তাইলে আপনার উপরের সাবজেক্টগুলো বা উপরের যে কলেজগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি না চালু করতে চান সে অপশনটাও আছে, আপনি সেটা করে রাখতে পারেন। তাহলে হচ্ছে আপনার ওই কলেজে ওই সাবজেক্ট নিয়ে আপনার পরবর্তীতে মাইগ্রেশন শেষ হওয়ার পরে আপনার ভর্তি কার্যক্রমে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো তো আমি বলে দেবো, ইনশাল্লাহ চেষ্টা করব। সেখানে আপনি জমা দিলে তারপরে আপনি হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে আপনাদের। বাট একটু সময় লাগবে, যেহেতু 4-5টা মেরিট শেষ হওয়ার পর সে কার্যক্রম। আপনি যদি 3,500 বা 3,000 টাকা জমা দেওয়ার পরে আপনার কোনো কাজ তেমন থাকবে না। এখন ভাইয়া আপনারা আবার হচ্ছে তৃতীয় পক্ষ যারা, অর্থাৎ ভাইয়া আমরা প্রথম মেরিটের সাবজেক্ট পেলাম না, এখন আমাদের কি কি কাজ থাকতে পারে, আমরা কি কি কাজ করতে পারি। আসলে আপনার কোনো কাজই থাকবে না, কারণ আপনার যে কাজ করা, যেমন এক্সাম দেওয়া, এক্সামের পর সাবজেক্ট চয়েস দেওয়া, সুন্দর করে সবগুলো আপনি করে রেখেছেন। এখন আপনার সব কিছু কাজ শেষ, এখন কাজ হচ্ছে ডিউর, অর্থাৎ 7 কলেজের যারা 7 কলেজের সাবজেক্ট চয়েস যারা সিলেক্ট করে থাকে আপনার সাবজেক্টটা, তাদের কার্যক্রম। অর্থাৎ প্রথম মেরিটে যারা পেমেন্টটা করবে, অনেকে করবে না, যারা করবে না সাবজেক্ট পাওয়ার পর তারা 7 কলেজের কার্যক্রম থেকে বাদ পড়ে যাবে এবং তাদের সিট সংখ্যাগুলো থেকে যাবে। তারপর সেকেন্ড মেরিট দেবে, সেখানেও আপনারা সাবজেক্ট পেতে পারেন, অনেকে পাবেন না। যারা পাবেন তারা আমি যে প্রথমবার যে সাবজেক্ট পাওয়ার পর যে কার্যক্রমগুলোর কথা বলেছি তারা সেই কাজগুলো করবে। সরি, এরপরে যদি অনেকে হচ্ছে আবার মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হবে, তাদের কার্যক্রমও কোনো কিছু থাকবে না। তারা ওই যে যদি মনে হয় যে সে ওই সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চায়, তাহলে ওই সাবজেক্টে তাইলে মাইগ্রেশনটা অফ করে দিতে পারে। তো সেই সংক্রান্ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন যেন সুস্থতা থাকে, গলাটার একটু অবস্থা যেন ভালো হয়। তো তাহলে আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো। এরপরে হচ্ছে আপনারা যারা সাবজেক্ট পাননি তারা মূলত হচ্ছে অপেক্ষা করবেন সেকেন্ড মেরিট দেওয়ার জন্য। সেখানে সাবজেক্ট না পেলে তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে, সেখানে সাবজেক্ট না পেলে চতুর্থ, তারপর সর্বশেষ মেরিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই ছাড়া আপনাদের কোনো কার্যক্রম নেই। সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন, আর যে কোনো সমস্যা সংক্রান্ত ইয়াসিন ভাইয়াকে জানানোর চেষ্টা করবেন। আমি সময় করে আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব, কমেন্টে হোক, ইমেলে হোক, যেখানে হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বলতে পারছি না, তো আপনারা আর কোনো বিষয় যদি বাদ থেকে যায় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। আর গলার অবস্থা ভালো হচ্ছে না, ভালোভাবে কথা বলতে পারছি না, তার জন্য বলছি না। তো আপনারা যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন, বারবার বলছি। আর যেহেতু আপনাদের প্রথম থেকে এখন পর্যন্ত আপনাদের সহযোগিতা করে যাওয়ার চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোয়া করুন এবং নামাজ পড়ার চেষ্টা করুন। আমাদের জন্য দোয়া করুন, আপনাদের জন্য অবশ্যই সবসময় দোয়া থাকবে। সবাই সুস্থতার সাথে থাকুন। বন্যায় যারা আছে তাদের জন্য দোয়া করেন, এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটু দোয়া করেন, যেহেতু আপনার ছোটো ভাইরাও থাকতে পারে। তাদের অবস্থা এখন অনেক কাইল, এক্সাম কয়েকদিন পরে, তারপরে তাদের হচ্ছে অনেক জায়গায় দুর্যোগ, অবস্থা খারাপ। এরপরে হচ্ছে যে সকল সমস্যা তারা
হচ্ছে তারা, বাট তাদের এক্সামটা পেছানো হয়নি, এই সংক্রান্ত অনেক সমস্যা তাদের হচ্ছে। তো আশা করছি যে করে সমস্যা থাকেন না কেন আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, আপনার সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ সফলতা আসবে।